লাস্ট লেকচারে আমরা পিট ল্যাট্রিন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, অনসাইট স্যানিটেশন টেকনোলজি। তো পিট ল্যাট্রিনের যে তিনটা ক্যাটাগরি আছে তার মধ্যে দুইটা ক্যাটাগরি আমরা পড়েছিলাম, সিম্পল বা হোমমেড পিট ল্যাট্রিন, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপর ভিআইপি ল্যাট্রিন, ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট ল্যাট্রিন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রিড অর্ডারলেস আর্থ ক্লসেট ROEC ল্যাট্রিন। এটা সিম্পলি ভিআইপি ল্যাট্রিনের একটা ইমপ্রুভড ভার্সন। এই জায়গাটাতে হয় কি, একটা ল্যাট্রিন বলতে কি বোঝাচ্ছে? ল্যাট্রিন বলতে সিম্পলি আমরা কিন্তু সুপার স্ট্রাকচারটাকে বুঝি জেনারেল কনসিডারেশনে। আর আর্থের নিচে বা মাটির নিচে একটা পিট বা গর্ত খনন করা থাকে। ল্যাট্রিন থেকে বা সুপার স্ট্রাকচারে আমাদের যে স্কোয়ার্টিং হোল থাকে সেই লোকেশনে এক্সক্রিটা যখন ডিসপোজ করা হয় সেটা ডিরেক্টলি কোথায় চলে যায়? পিটে চলে যায়। কিন্তু আরওসি ল্যাট্রিনে এই পিট এবং যে সুপার স্ট্রাকচার এটা অফসেটেড থাকে। পিট এবং সুপার স্ট্রাকচার অফসেটেড থাকে, ফুললি অফসেটেড থাকে। ফুললি অফসেটেড থাকার কারণে সুবিধাটা কি হচ্ছে? আমার ল্যাট্রিনের স্ট্যাবিলিটিটা বাড়ছে। ল্যাট্রিনটা আমাদের যেহেতু পিটের উপর অবস্থিত না, যার কারণে পিটটা যদি কোনো কারণে বাই চান্স এনিহাউ যদি ধসে যায় বা কলাপস করে বা তার কোনো ক্ষতি হয়, তার ইফেক্টটা আমাদের ল্যাট্রিনের সুপার স্ট্রাকচারে পড়বে না। ঠিক আছে? তো এখানে অবশ্যই ভেন্ট পাইপ থাকবে। তো আরওসি ল্যাট্রিনের একটা ডেডিকেটেড ফিচার হলো এখানে একটা কার্ভ স্যুট থাকবে। যেহেতু ল্যাট্রিন সুপার স্ট্রাকচার এবং আমাদের পিটটা অফসেট থাকে, যার কারণে আমাদের এক্সক্রিটা যখন ল্যাট্রিনে ফেলা হয় বা সুপার স্ট্রাকচারের স্কোয়াটিং হলে ফেলা হয়, সেটাকে তো পিটে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর জন্য আমাদের একটা কার্ভড পাইপ বা যেটাকে বলা হয় কার্ভড স্যুট বলে। অনেক সময় এখানে পাইপ না দিয়ে জাস্ট এইরকম একটা কনফিগারেশন থাকে। ঠিক আছে? উপরে ওপেন থাকে, জাস্ট এই দিক থেকে ওয়েস্টটা পড়ে যায়, একটা ড্রেইনের মতো কিছুটা। তো এই কার্ভ স্যুট থাকে, বা তোমরা বলতে পারো অনেক জায়গায় আমাদের এখানে পাইপ দেওয়া থাকতে পারে। তো কার্ভ স্যুটটা হইলো তোমাদের এরকম ওপেন একটা অংশ, উপরের অংশ ফাঁকা, ভেতর দিক থেকে ধরো এখান থেকে এক্সক্রিটা যদি ফেলে দাও, নিচ দিকে আমাদের ইয়েতে চলে আসতেছে। তো এই স্যুটটা যখন থাকতেছে, এটা হলো আরওইসি ল্যাট্রিনের একটা ডেডিকেটেড ফিচার। তো দেখা গেছে যে আমার এই পাইপ বা স্যুট যদি থাকে, প্র্যাকটিক্যালি দেখা গেছে এটার কারণে আমাদের এয়ার সার্কুলেশনটা ভিগোরাস হয়, ভিগোরাস এয়ার সার্কুলেশন হয়। মানে তোমার সুপার স্ট্রাকচারের উপর থেকে এয়ারটা স্কোয়াটিং হোলের মাধ্যমে কোথায় চলে আসতেছে? পিটে চলে আসতেছে, এবং পিট থেকে এয়ারটা ফাউল গ্যাস কন্টেইন করে ভেন পাইপ দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো যেহেতু পিটের সঙ্গে ডিরেক্ট সুপার স্ট্রাকচার কানেক্টেড না, একটা পাইপের মাধ্যমে কানেক্টেড, বা তুমি চাইলে এই পাইপের এখান থেকে যদি তাকাও, তুমি কিন্তু কি দেখতে পারবে না? পিটের এক্সক্রিটা গুলোকে দেখতে পারবে না, বাট এয়ারটা সিম্পলি পাস করতেছে। তো যার কারণে এই ল্যাট্রিন ফ্যাসিলিটিটা মোটামুটি পিট ল্যাট্রিন গুলোর মধ্যে বেশি স্টেবল এবং বেশি ফাংশনাল, অর্ডার কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইস কন্ট্রোলের জন্য। তো ডিজাইন যে কনসিডারেশন আছে, ডিজাইন কনসিডারেশন বলতে বোঝাচ্ছে আমি পিটের গভীরতা কতটুকু করতে পারবো, পিটের ডায়ামিটার কতটুকু হবে, ভেন পাইপ কি ম্যাটেরিয়ালের হবে, স্ক্রিনটা কি হবে, এইসব বিষয় পিট ল্যাট্রিনের সবগুলো ক্যাটাগরিতেই মোটামুটি সেম থাকে। এখানে একটা জিনিস তোমাদের আবার মনে করে দেওয়ার চেষ্টা করি, যে যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই লিমিটেড, মানে পাইপ তো দূরের কথা, যেখানে কিনা টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই নাই, সেখানে আমরা যে ল্যাট্রিন গুলো ডেভেলপ করব, এমন ভাবে ডেভেলপ করব যাতে যেখানে ফ্লাশিং এর জন্য আমাদের কোনো পানির প্রয়োজন না পড়ে। তো পানির প্রয়োজন পড়বে না এই রকম টেকনোলজি তিনটা নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। লিমিটেড ওয়াটার সাপ্লাই, যেখানে পানির যেখানে সাপ্লাই কম, সেখানে তারা পানি ব্যবহার করবে কিভাবে ল্যাট্রিনে? তো আমাদের ডিজাইনটা এমন করতে হবে যাতে আমাদের পানির ব্যবহারটা লিমিটেড থাকে। তো এই সিস্টেমের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা হলো, যেহেতু আমাদের সুপার স্ট্রাকচারের স্টেবিলিটি নিয়ে কোনো ঝামেলা নাই, যার কারণে আমরা চাইলে বড় ডায়ামিটারের কি করতে পারি, বা বড় সাইজের পিট তৈরি করতে পারি। বড় সাইজের পিট তৈরি হইলে সে বেশি দিন ধরে ময়লা জমাইতে পারবে, বা ডিজাইন পিরিয়ড তার বেড়ে যাবে, বা বেশি দিন পর এটাকে এমটি করতে হবে, বা বেশি দিন পর এটাকে কি করতে হবে, এখানে আবার অ্যাবান্ডন করে দিতে হবে। তো এই পিটটা সহজেই এমটি করা যায়, মানে যে স্লাজ গুলো জমা হয়, আমাদের যদি এই স্লাজ গুলো এমটি করার প্রয়োজন হয়, আমরা সহজেই করতে পারি। কিভাবে? আমরা উপরে যে কনক্রিটের যে ঢাকনাটা আছে, এই কভারটা উঠে ফেলে আমরা ম্যানুয়ালি হোক বা
মেকানিক্যালি হোক এই স্লাজগুলোকে বের করে দিতে পারি। তো এই কাজে আমার সুপার স্ট্রাকচারে কিন্তু কোনো ডিস্টারবেন্স আসছে না। তো এটা একটা অ্যাডভান্টেজ। ফ্রি ফ্রম দ্য রিস্ক অফ ফলিং এ চাইল্ড ইনটু ইট এন্ড হেন্স সুইটেবল ফর স্টুডেন্ট চিলড্রেন। তো অনেক ছোট বাচ্চা আছে যারা কিনা এই টয়লেট ব্যবহার করতে যে আমাদের স্কোয়াটিং হোলের সাইজ যদি বড় হয়ে যায়, অনেকে হয়তো স্কোয়াটিং হোল দিয়ে পড়ে যেতে পারে। বাট আমি যদি আরওইসি ল্যাট্রিন তৈরি করি তাহলে এখানে কিন্তু তাদের পিঠের মধ্যে পড়ে যাওয়া বা ফল করার কোনো সুযোগ থাকতেছে না। আর এই এস্থেটিক্যালি এটা একটু বেশি অ্যাকসেপ্টেবল, কারণ তোমাদের ভিআইপি ল্যাট্রিন বলো, এখান থেকে দেখো এখানে যে স্কোয়াটিং হোল আছে, এদিকে যদি কেউ তাকায় নিচে দিকে ডিরেক্টলি পিঠের মধ্যে থাকা যে স্লাজ গুলো আছে, ওয়েস্ট গুলো সে দেখতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সিম্পল হোম মেড পিট ল্যাট্রিন আছে সেই ল্যাট্রিনেও কিন্তু ময়লাগুলো দেখতে পারবে, যে এস্থেটিক্যালি এটা এতটা প্লিজেন্ট না। তো এই আর যদি আরো ওই সিলেক্টনের কথা চিন্তা করি, এই জায়গায় কিন্তু এটা তুমি কখনোই কি দেখতে পারবে না, পিটের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো তোমরা কি করতে পারবে না, দেখতে পারবে না। এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, আমাদের যে কার্ভ স্যুট আছে, এই কার্ভ স্যুট যেটা আছে এই জায়গাটাতে ব্রিডিং প্লেস হইতে পারে। যে কার্ভ স্যুট মানে কি, কোনো একটা পাইপের মতো বা পাইপের কাটা অংশের মধ্যে দিয়ে যখন কিনা আমার ওয়েস্ট গুলো চলে যাচ্ছে, তো এই ওয়েস্ট গুলো যখন কিনা চলে যাচ্ছে, সুচ বা উপরে ওপেন থাকে, নিচ দিক থেকে একটা জাস্ট একটা পাইপের মতো অংশ যখন আসতেছে, তখন কি হচ্ছে এই জায়গাটাতে এক্সক্রিটা কি করতে পারে, লেগে থাকতে পারে। এক্সক্রিটা যদি লেগে থাকে তাহলে এখানে কি আমাদের ফ্লাইস যে ভেক্টর গুলো আছে তারা এখানে আসবে, এই এক্সক্রিটা গুলো তারা কনজিউম করতে পারে, অথবা এখানে তারা বংশ বিস্তার করবে, যার কারণে ফ্লাই কন্ট্রোলটা হ্যাম্পার্ড হয়। ওকে, এছাড়া কি আমার এই স্যুটটা কে যদি আমি ফ্লাইস কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে রেগুলারলি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, অথবা কিছু না কিছু পানি এখানে প্রয়োগ করতে হবে কিছু ফ্লাশিং এর জন্য, যাতে এখানে ময়লা না থাকে। পরিষ্কার করার জন্য কিছু পানি ব্যবহার করতে হবে। আবার আরেকটা জিনিস হলো, আমি যেহেতু বড় সাইজের পিট তৈরি করি আরও এই ল্যাট্রিনের জন্য বেশি দিন ব্যবহার করার জন্য, যত বেশি বড় পিট হয়তোবা সেখানে পানির আসার প্রবাবিলিটিটা বেশি। ধরো ক্লিনিং এর জন্য কিছু পানি দিচ্ছি, অথবা ইউরিন আমাদের এখানে আসতেছে, সব মিলায় মেশায় এই পিটের মধ্যে পানির পরিমাণ বেশি চলে আসে, সেই পানিটা কি করে মাটির চারপাশে ইনফিলট্রেট করে যায়, সিপ করে যায়। এই পানিটা আবার কি করতে পারে, গ্রাউন্ড ওয়াটার এর আশেপাশে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে, গ্রাউন্ড ওয়াটার থেকে সেই গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করতে পারে। এই জন্য বলতেছে আরও এই যে একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা গ্রাউন্ড ওয়াটারকে পলিউট করতে পারে। তো আমাদের ভিআইপি ল্যাট্রিন এবং আরওইসি ল্যাট্রিনের ইমপ্রুভড ভার্সনটা এইভাবে ছিল সিম্পল পিট ল্যাট্রিন থেকে, যে এখানে আমাদের একটা ভেন্ট পাইপ ছিল, একটা পাইপ ভেন্ট করতো। এই ভেন্টিং পাইপটা কি করতেছিল, আমাদের ল্যাট্রিনটাকে অর্ডারলেস করতো, মানে দুর্গন্ধ মুক্ত করতো। যেমন আমি যদি একটু প্রথম পিছন দিকে একটু ফিরে যাই, আমাদের যে সিম্পল পিট ল্যাট্রিন ছিল, এই ল্যাট্রিনে দেখো স্কোয়াটিং যে স্ল্যাব ছিল তার উপর স্কোয়াটিং হোলটাকে আমাদের কভার করে রাখতে হতো। কভার করে না রাখলে কি হতো, এর ভিতর দিক থেকে ফাউল গ্যাসগুলো আমাদের সুপার স্ট্রাকচারের ভিতর চলে আসতো বা বাইরে পৌঁছায় যেত। এই জন্য আমাদের সবসময় এই ঢাকনাটা বন্ধ করে রাখতে হয়েছে এখান থেকে অর্ডার। কিন্তু আমি যখন কিনা টুইন পিট ল্যাট্রিনের কথা চিন্তা করতেছি, টুইন পিট ল্যাট্রিন বা পিট ল্যাট্রিন, ভিআইপি ল্যাট্রিন, তখন কিন্তু আমি একটা ভেন পাইপ দিয়ে দিছি। তো এই ভেন পাইপের কারণে আমাদের অর্ডারটা কন্ট্রোল থাকে। অর্ডার কন্ট্রোলটা কিভাবে হয়, এখানে অর্ডারটা কন্ট্রোল এইভাবে হয় যে আমাদের স্ট্রাকচারে খেয়াল করবা যে কিছু ওপেনিং থাকে, যে ওপেনিং দিয়ে আমার সুপার স্ট্রাকচারে এয়ার যাতে চলাচল করতে পারে। আর আমার স্কোয়াটিং হোলটাকে কখনোই আমি কি করি, ঢাকনা দিই না। ভিআইপি ল্যাট্রিন এবং আরওসি ল্যাট্রিনে কখনোই ঢাকনা দিই না, এটা ওপেনই থাকে। এটা ওপেন থাকলে কি হচ্ছে, এয়ারটা কি করতেছে, এই ওপেনিং এর মধ্যে দিয়ে পিটে প্রবেশ করতেছে, পিটে প্রবেশ করে সে ফাউল গ্যাসগুলোকে নিয়ে সে ভেন্ট পাইপ দিয়ে ভেন্ট আউট করতেছে। তো যার কারণে আমাদের এই ভিআইপি ল্যাট্রিন বা আরওসি ল্যাট্রিনে আমরা কিন্তু কখনো স্কোয়াটিং স্ল্যাবটাকে ঢেকে রাখি না। একটা ভিগোরাস এয়ার সার্কুলেশন মেনটেন করার জন্য আমরা এটা খুলে রাখি, এবং আমাদের প্রভিশনই রাখা হয় যাতে সুপার স্ট্রাকচারের মাধ্যমে এয়ারটা প্রবেশ করতে পারে। এয়ার যখন প্রবেশ করবে ভেন্টিং পাইপ দিয়ে সেটা বের হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে ভেন্ট পাইপের টপটা থাকে কি সুপার স্ট্রাকচার থেকে অন্তত একটা সার্টেন হাইট পর্যন্ত। এতে কি হয়, যখন ফাউল গ্যাস বা এয়ারটা বের হয়ে যায় এবং পাশ থেকে যখন এয়ারের কোনো ব্লো আসে, সেই ব্লোর কারণে সেই এয়ারটা দূরবর্তী জায়গায় চলে যায়, এবং এর নিচের হাইটের লোকজন এই দুর্গন্ধটা কি করতে পারে না, স্মেল করতে পারে না। যার কারণে আমার সুপার স্ট্রাকচারের ভেতরে বা বাইরে আমাদের কি থাকে, অর্ডারলেস একটা এনভায়রনমেন্ট মেনটেন থাকে। তো এটাই বলতেছে কিভাবে আমাদের অর্ডারটা মানে কন্ট্রোল হয়, সেই কথাটা লেখা আছে।
এরপর ফ্লাই কন্ট্রোল। ফ্লাই কন্ট্রোল বলতে বোঝাচ্ছে আমি আমার যে ফ্লাই, মাছি, মশা, ইনসেক্ট ভেক্টর যেগুলো আছে সেইগুলোকে আমরা হয় কখনোই পিটের মধ্যে প্রবেশ করতে দেব না, অথবা পিটের মধ্যে যদি প্রবেশ করে তাকে আমি কি করতে দেব না, আর বাইরে এসে নিউ হোস্টকে এফেক্ট করতে দেব না। ঠিক আছে, নিউ হোস্টকে কি করতে দেবো না, এফেক্ট করতে দেবো না। তো এখানে ঘটনাটা কি ঘটে, ফেনোমেনাটা কি ঘটে, ফ্লাইটা আমরা কিভাবে কন্ট্রোল করি, বা ল্যাট্রিন আমাদের এই ফ্লাইসের মাধ্যমে রোগ জীবাণু ট্রান্সমিশনটা কিভাবে রোধ করে, সে হলো ফ্লাইস এন্টার দ্য পিট ভায়া স্কোয়াটিং হোল। তো আমাদের যেহেতু দেখো আরওইসি বা ভিআইপি ল্যাট্রিনের স্কোয়াটিং হোলটা অলওয়েজ কি থাকে, ওপেন থাকে, যার কারণে ওই পোকামাকড় মশা মাছি কি করে পিটের মধ্যে সহজে প্রবেশ করতে পারে। প্রবেশ করার পর সে এক্সক্রিটা গুলোকে নিজের কাজে ব্যবহার করে এবং এখানে ব্রিডিং প্লেস হিসেবে মনে করো তার বংশ বিস্তারের জন্য ডিম পারে বা অন্য কোনো ব্যবস্থা করে। তারপরে তারা তো এক জায়গায় স্থির থাকবে না, তারা আবার উড়ে যাওয়ার চেষ্টা করে। তো এই ফ্লাই গুলো কোন দিকে যায়, আমার পিঠের মধ্যে যেহেতু কভার করা থাকে উপর থেকে, যার কারণে পিঠের ভেতরে ইন্টারনাল এরিয়াটা থাকে ডার্ক, এবং তারা ডার্ক থেকে আলোর দিকে যাওয়ার চেষ্টা করে, যেখানে কোনো ওপেনিং পায় বা আলো পায় সেদিকে তারা ছুটতে থাকে। এখানে আলো দুইটা অপশন থেকে আসতে পারে, একটা হলো আমাদের স্কোয়াটিং হোলের যে ওপেনিংটা আছে, আর একটা হলো কি আমাদের এই ভেন পাইপের ওপেনিং, এই দুইটা দিক থেকে আলো আসতে পারে। বা তুমি যদি টুইন পিটের জন্য দেখতে পারো, এই ভেন পাইপ থেকে আলো আসবে কিছুটা, আর এই স্কোয়াটিং হোল থেকে কিছুটা আলো আসবে। তো এই দুইটা লোকেশন থেকে আলো আসে। তো এখন আমরা যদি আমার ল্যাট্রিনটাকে সবসময় একটা ডার্ক এনভায়রনমেন্ট করে রাখি, ডার্ক কিভাবে করে রাখতে পারি, আমরা আমাদের টয়লেটটাকে টয়লেটের যে দরজা আছে সে দরজাটা সবসময় বন্ধ রাখি, বা আমরা ব্যবহার না করলে টয়লেটের মধ্যে যদি কোনো আলোর ব্যবস্থা থাকে, লাইট থাকে, সেগুলোকে আমরা নিভায় রাখি। তাহলে কি হচ্ছে, টয়লেটের ভেতরে একটা ডার্ক এনভায়রনমেন্ট থাকে, তোমরা দেখবা সব ল্যাট্রিনে কিন্তু এরকম হয়, ডার্ক এনভায়রনমেন্ট থাকে। এই ডার্ক হয়ে থাকার কারণে এখান থেকে খুব একটা বেশি আলো আসে না, বা যত বেশি ডার্ক আলো আসার প্রবাবিলিটি তত কম। তখন ফ্লাই গুলো কি করে, এই স্যুট বা স্কোয়াটিং হোলের দিকে না দৌড়ায় এরা ভেন পাইপের দিকে দৌড়ায়, কারণ ভেন পাইপের উপর দিক থেকে আলো তো আমার প্রবেশ করতেছে। তো তাদেরকে আমরা কি করে দেই, ভেন পাইপের মধ্যে ডাইরেক্টেড করে দিই। কিন্তু ভেন পাইপের টপে আমাদের একটা ছাকনি থাকে বা জালি থাকে, স্ক্রিন থাকে। তো স্ক্রিনের সাইজ এত ছোট থাকে, এত সূক্ষ্ম থাকে, যাতে এই ভেতর থেকে ফ্লাই গুলো সেই স্ক্রিনটা ভেদ করে বাইরে যেতে না পারে। তো আমরা কি করতেছি, ভেতরে যে ফ্লাই গুলো আসতেছে সে ফ্লাই গুলোকে ডাইরেক্টেড করতেছে ভেন পাইপের মধ্যে দিয়ে, কিন্তু ভেন পাইপ থেকে বের হতে দিচ্ছে না। এর কারণে একটা সময় দেখা যায় এই ফ্লাই গুলো এর মধ্যেই মারা যায়। তো মারা গেলে কি হচ্ছে, আমাদের ফ্লাই গুলো কখনোই ভেতরে প্রবেশ করা ফ্লাই গুলো বাইরে বের হতে পারছে না। এর মাধ্যমেই আমরা কি করতেছি, ফ্লাই কন্ট্রোল করতেছি, নিউ হোস্ট বডিতে ডিজিজ ট্রান্সমিশন রোধ করতেছি। বুঝতে পারলাম? আমরা বুঝতে পারছি ফ্লাই কন্ট্রোল এবং জি অর্ডার স্যার। কন্ট্রোল কিভাবে হলো। এটা কিন্তু লিখতে হতে পারে তোমাদের। আচ্ছা, আমাদের যে কোনো ধরনের পিট ল্যাট্রিন ব্যবহারের ক্ষেত্রে অপারেশন বা মেইনটেনেন্সে কি কি ফেনোমেনা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের রেগুলার ক্লিনিং করতে হবে স্কোয়াটিং স্ল্যাব। যে কোনো ধরনের ল্যাট্রিনে আমাদের একটা স্ল্যাব থাকে, স্কোয়াটিং স্ল্যাব। তো এই স্কোয়াটিং স্ল্যাবটা দেখতে কিছুটা এরকম তোমাদের দেখায়, এতে এরকম স্কোয়াটিং স্ল্যাব থাকে, একটা স্ল্যাব নিচে একটা ওপেনিং থাকে। তো এই স্কোয়াটিং স্ল্যাবটাকে আমাদের নিয়মিত কি করতে হবে, পরিষ্কার করতে হবে। যদি সম্ভব হয় কিছু ডিসইনফেক্টেন্ট দিয়ে, মানে জীবাণুনাশক, যেরকম ধরো ব্লিচিং পাউডার এরকম কিছু দিয়ে বা ছাই দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ক্লিয়ার করতে পারি। আর যে আরওইসি ল্যাট্রিনের যে স্যুট আছে সেই স্যুটটাকে আমাদের কি করতে হবে, রেগুলারলি ক্লিন করতে রাখতে হবে। তারপরে সিম্পল পিট ল্যাট্রিন ক্ষেত্রে আমাকে সব সময় যখন কিনা ব্যবহার হয় না, সবটা সময় টাইট ফিটিং লিড দ্বারা বন্ধ করে রাখতে হবে, কভার করে রাখতে হবে। কভার করে যদি না রাখি তখন দেখা যাবে পিটের ভেতর থেকে ফাউল গ্যাসটা এই স্যুটের মধ্যে দিয়ে বের হয়ে আসতে পারে, যার কারণে ল্যাট্রিনের ভিতরেই মানুষ দুর্গন্ধে সাফার করবে। এই জন্য সবসময় বন্ধ রাখতে হয়। কিন্তু আরওসি এবং ভিআইপি ল্যাট্রিনে কখনো এই স্কোয়াটিং হোলটাকে বন্ধ করা হয় না। বন্ধ করলে তো এয়ার ফ্লো বন্ধ হয়ে যাবে, এয়ার ফ্লো বন্ধ হয়ে গেলে ভেন পাইপ দিয়ে তোমার তো ফাউল গ্যাস বের হতে পারবে না। এজন্য আরওসি এবং ভিআইপি ল্যাট্রিনের জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। জাস্ট তোমাদের থেকে একটু 2টা মিনিট একটু সময় নিচ্ছি, একটু তোমরা এটা দেখো।
হ্যাঁ, একটা কল আসছিল ডিপার্টমেন্ট থেকে, ওই জন্য একটু হইলো। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম যে অপারেশন এবং মেইনটেনেন্স। অপারেশন এবং মেইনটেনেন্স পিট ল্যাট্রিনের জন্য আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে। এর সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ল্যাট্রিনের কাছাকাছি অপারেশনাল অ্যাসপেক্টে আমাদের কিছু পানি অবশ্যই রাখতে হবে ল্যাট্রিনের পাশে, কারণ সেলফ ক্লিনজিং এর জন্য যারা ল্যাট্রিন ব্যবহার করবে, তারা যাতে কন্টিনিউয়াসলি সেলফ ক্লিনজিং এর মধ্যে থাকতে পারে, না হলে তো আমাদের হাইজিন প্রমোশন হবে না। তাছাড়া আবার কি করতে হবে, এই পিটের মধ্যে সুযোগ হইলে স্কোয়াটিং স্ল্যাবের মাধ্যমে ভেতর দিয়ে স্কোয়াটিং স্ল্যাবের হোলের ভিতর দিয়ে আমাদের মাঝে মাঝে যদি সুযোগ থাকে অ্যাশ বা সডাস্ট, কাঠের গুঁড়া বা ছাই আমরা কি করে দিতে পারি, পিটের মধ্যে ছিটাই দিতে পারি। এতে কি হয়ে যাবে, স্মেল বা দুর্গন্ধটা দূর হয়ে যাবে, এবং ইনসেক্ট যে ব্রিডিং হচ্ছিল ওখানে সেটা কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আমাদের পিটের মধ্যে কোনো নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স না ফেলে, সাচ অ্যাজ স্টোন, গ্লাস, প্লাস্টিক। এগুলো তো বায়োডিগ্রেডেবল না। আমার ওয়েস্ট যখন পিটের মধ্যে পড়ে, এক ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে সেখানে কি হয়ে যায়, বায়োডিগ্রেডেশন ঘটে কি হয়, এই ওয়েস্ট গুলো সরলিত হয়ে যায় এবং তাদের ভলিউম কি হয়ে যায়, কমে যায়। কমে যে সেখানে কি স্লাজ আকারে সেখানে জমে থাকে। কিন্তু এই প্লাস্টিক, স্টোন, গ্লাস এইগুলো কিন্তু কি করবে না, বা ইভেন অনেক সময় কাপড় ফেলে দেয়, তারপর পলিথিলিন ফেলে দেয়, অনেক কিছু দিয়ে। এর কারণে কি প্লাস্টিক গুলো কি ডিগ্রেড করে না, সেটা শুধু পিটের মধ্যে জমেই থাকে। তো পিটের ইফেক্টিভ ভলিউমটাকে সে রিডিউস করে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে এইগুলো যাতে আমরা না ফেলি। তো আমাদের পিঠটা যখন ভরে যায়, আমরা বলি পিঠটা ভরে যাচ্ছে, বা পিঠটা যখন কিনা কমপ্লিট ফুল হয়ে যায় বা একটা সার্টেন লিমিট পর্যন্ত ফুল হয়ে যায়। যেমন আমরা যখন ডিজাইন করি, তোমরা হয়তো বা ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করার সময় এইসব ক্ষেত্রে কি রাখছে, একটা ফ্রি বোর্ড রাখতা, তাই না, একটা সার্টেন ডেপথ ফাঁকা রাখতা। তো ঠিক তেমন একটা পিট খনন করলে একটা সার্টেন গভীরতা আমরা ফাঁকা রাখি। তো আর বাদ বাকি নিচের যে লেভেল, এটা হলো আমাদের ডিজাইন লেভেল। এই ডিজাইন লেভেল পর্যন্ত যখন পিট স্লাজ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা করতে পারি যে এই পিটটাকে বাতিল করে দেই, কিভাবে, এর উপরে মাটি চাপা দিয়ে এই পিটটাকে বন্ধ করে এর উপর যে সুপার স্ট্রাকচারটা আছে সেই সুপার স্ট্রাকচারকে অন্য জায়গায় নিয়ে যায়, নতুন পিট খনন করে একটা ল্যাট্রিন ফ্যাসিলিটি ডেভেলপ করি। এটা একটা অপশন হতে পারে। আবার আরেকটা অপশন হতে পারে ডিসলাজ দ্য পিট। এই পিটটাকে ডিসলাজ করা মানে এই পিটের মধ্যে যে ওয়েস্ট গুলো জমা হয়েছে সেই ওয়েস্ট গুলোকে বের করে দেওয়া, বের করে দিয়ে এই পিটটাকে আবার নতুন করে ব্যবহার করা। সেক্ষেত্রে তোমার সুপার স্ট্রাকচারটাকে সরাইতে হচ্ছে না। তো এখানে নতুন পিট খনন করাটা এটা হলো কি স্পেস সাপেক্ষ। তোমার যদি স্পেস না থাকে, বিশেষ করে আরবান স্লাম এরিয়াতে দেখবা তোমার বারবার নতুন পিট খনন করে নতুন জায়গায় ল্যাট্রিন তৈরি করা, এটা কিন্তু তাদের কস্টেও কুলাবে না এবং তাদের স্পেসও নাই। যেখানে স্পেস নাই, তোমাদের ফান্ড নাই, সেই জায়গায় কিন্তু আমরা এই অপশনে যেতে পারবো না। তো সেখানে আমাদের কি করতে হতে পারে, ডিসলাজ করতে হবে। কোনো পিট ডিসলাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে পিট থেকে যে স্লাজ গুলো বের হবে, এই স্লাজ গুলোকে বলা হয় ফেকাল স্লাজ। ফেকাল মানে কি, ফেসিস, মানুষের ফেসিস থেকে ওয়েস্ট তৈরি হয়। সেই ওয়েস্ট গুলোকে যেই লোকেশনে কন্টেইন করে আমরা ডাইজেস্ট করার পর যে ডাইজেস্টেড ওয়েস্ট থাকে সেগুলোকে বলা হয় স্লাজ। তো ফেকাল স্লাজ। তো পিট ল্যাট্রিন থেকে বা অনসাইট স্যানিটেশন থেকে যে ফেকাল স্লাজ হয়, সেই ফেকাল স্লাজ গুলোকে আমাদের কি করতে হবে, সেফলি করতে হবে, সেফলি এমটি করতে হবে। সেফলি এমটি মানে কি, তোমার পিট থেকে স্লাজগুলোকে বের করতে হবে, বের করে এমন কোনো জায়গায় ডাম্প করতে হবে যাতে সে এনভায়রনমেন্টে আর পৌঁছাতে ফিরতে না পারে বা এনভায়রনমেন্টের ক্ষতি না করতে পারে। তো বাংলাদেশে জেনারেলি কি করে, এই টয়লেট থেকে ওয়েস্ট গুলো, পিট থেকে ওয়েস্ট গুলো উঠায় নিয়ে নিয়ার বাই কোনো একটা মাঠে ঘাটে ফেলে দেয়, অথবা নদী নালা খাল বিলে ফেলে দেয়। তাহলে কি হলো, এই ওয়েস্ট গুলো তো ফিরে আবার এনভায়রনমেন্টে গেল, এনভায়রনমেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় যাচ্ছে, তাই না? তো ল্যাট্রিন থাকলেই শুধু হবে না, ফেকাল স্লাজ যদি ম্যানেজ না করতে পারি আমরা প্রপার ওয়েতে, তাহলে কিন্তু কি হবে, আমাদের কিন্তু এই ল্যাট্রিন ফ্যাসিলিটি সুবিধা বা হাইজিনিক লাইফ বা একটা হেলদি লাইফের সুযোগ সুবিধা আমরা পাবো না। এজন্য এই ফেকাল স্লাজ গুলোকে কি করতে হয়, প্রথমে অন্য জায়গায় একটা গর্ত করতে হয়, এই ফেকাল স্লাজ গুলো গর্তে রেখে ওই গর্তটাকে বন্ধ করে দিতে হয়। ওকে, তো এখানে আরেকটা জিনিস আছে, কারা এই স্লাজ গুলো উঠাবে। একটা ম্যানুয়ালি স্লাজ ডিসলাজিং হতে পারে, আরেকটা হইতে পারে মেকানিক্যালি। তো ম্যানুয়ালি মানে কি, ধরো কেউ হচ্ছিল কোদাল, বালতি এগুলো নিয়ে মানুষ, হিউম্যান লেবার
ডিরেক্টলি এই পিট থেকে ওয়েস্ট গুলো বের করতেছে। তো এতে কি হচ্ছে, যারা কাজ করতেছে ম্যানুয়ালি তাদের হেলথ হ্যাজার্ড হচ্ছে, তারা রোগে আক্রান্ত হতে পারতেছে, হেলথ হ্যাজার্ড দেখা যাবে। তো এইটা করা যাবে না, বা এটা করতে গেলেও প্রপার প্রিকশন নিতে হবে। আর যদি মেকানিক্যাল ডিসলাজিং আমরা করতে পারি, তাহলে কি আমাদের এই হেলথ হ্যাজার্ডটা হচ্ছে না। তো আমাদের ডিসলাজিং এর ক্ষেত্রে, ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা ম্যানুয়ালি করব না মেকানিক্যালি করব। তো গ্রাম অঞ্চলে যেখানে কিনা ফান্ডিং খুব কম, পোর পিপল, তাদের জন্য তো আবার মেকানিক্যাল ভ্যাকুয়াম মেশিন থাকে, ভ্যাকুম ট্রাক থাকে, এরা আচ্ছা ভ্যাকুম মানে সাকশন করে পিট থেকে ওয়েস্ট গুলোকে টেনে তুলে নিয়ে দূরবর্তী জায়গায় ডাম্প করে। তো এই সব কিছু মাথায় রেখে আমাদের ডিসিশন নিতে হবে আমরা ল্যাট্রিনটা কিভাবে বানাবো, তো এরপর একটা আছে প্রিভেনশন অফ দ্য গ্রাউন্ড ওয়াটার থাম্ব রুল। একটা থাম্ব রুল আছে, রুলটা এরকম যে আমার পিটের বটম ঠিক সেই জায়গায় যদি গ্রাউন্ড ওয়াটার থাকে, সেই গ্রাউন্ড ওয়াটার থেকে অন্তত যাতে 2 মিটার উঁচুতে থাকে, মানে আমার পিটের বটম অবশ্যই গ্রাউন্ড ওয়াটার টেবিল। এখানে আবার খেয়াল রাখতে হবে গ্রাউন্ড ওয়াটার টেবিল সারা বছর সেম থাকে না। ধরো বর্ষার পর গ্রাউন্ড ওয়াটার টেবিল উপর দিকে উঠে যায়, মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল উপর দিকে উঠে, আবার ড্রাই সিজনে গ্রাউন্ড ওয়াটার টেবিল হয়তো নিচে নেমে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ কতটুকু গ্রাউন্ড ওয়াটার টেবিল উঠতে পারে, তারও সেটাকে মাথায় রেখে আমাদের করতে হবে। আবার কিছু জায়গা আছে ফ্লাড পর্ন এরিয়া, ফ্লাড হয়, তো ফ্লাড হইলে তোমার তো ফ্লাড হলো ওভারল্যান্ড ফ্লো করতে পারে, তখন তাহলে তোমার পিট তো অবশ্যই সাবমার্জ থাকবে। সেখানেও কিন্তু আবার টেকনোলজি একটু আমাদের ডেভেলপ করতে হবে, যাতে ওই লোকেরা গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট না করে তার পিটটাকে ব্যবহার করতে পারে। তো বলতেছে পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলের ডিস্টেন্স মিনিমাম অলওয়েজ 2 মিটার রাখতে হবে। আবার ওই গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে যদি আমি পানি কালেক্ট করি, তাহলে আমার গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্টিং সোর্স সাচ অ্যাজ টিউবওয়েল বা ডাগওয়েল, সেখান থেকে পিটের দূরত্ব মিনিমাম 10 মিটার হওয়া উচিত, মিনিমাম 10 মিটার হওয়া উচিত। তো এই জন্য মাথায় রাখতে হবে টিউব অয়েলের কাছাকাছি আমরা কি করব না, আমরা আমাদের পিটটাকে কনস্ট্রাক্ট করব না। তো পিট কনস্ট্রাকশন মানে কি, আমাকে গ্রাউন্ডে কি করতে হবে, এক ধরনের কূপ খনন করতে হবে বা মাটি খোদাই করতে হবে, এক্সকাভেট করতে হবে। এক্সকাভেট করার পর তুমি দেখতে পারো যেখানে তুমি পিট ল্যাট্রিনটা বানাচ্ছ সেই জায়গার সয়েল কন্ডিশনটা কেমন। কিছু জায়গায় সয়েল আছে কনসলিডেটেড, কিছু জায়গার সয়েল আছে আনকনসলিডেটেড। কনসলিডেটেড মানে কি, সয়েলটা কম্প্যাক্টেড আছে, তুমি যদি ওখানে মাটি খনন করো একটা সার্টেন ধরো 1 মিটার পর্যন্ত, তারপরও চারপাশ থেকে মাটি ধসে তোমার কূপটাকে বন্ধ করে দিবে না। তো এগুলো হলো কি স্টেবল সয়েল, এখানে আমার স্পেলিংটা ভুল হয়ে গেছে, এটা হবে স্টেবল সয়েল। আর লুজ সয়েল বা আনকনসলিডেটেড সয়েলে কি হয়, তুমি হয়তো ধরো 1 ফিট পর্যন্ত মাটি কাটলা, তারপর দেখো মাটি চারপাশ থেকে খুলে পড়তেছে, বা 2 ফিট 3 ফিট পর মাটি চারপাশ থেকে ভেঙে পড়তেছে, তাহলে তো আমার পিট ওখানে টিকবে না। তখন আমাদের কি করতে হয়, লাইনিং করে দিতে হয়। লাইনিং মানে কি, তোমার ব্রিকের ওয়াল তৈরি করে দিতে হয় অথবা কনক্রিটের রিং দিতে হয়। তো কনক্রিটের রিং দিতে হয়, কনক্রিটের রিং দিলে কি হবে, এই রিং গুলো থাকলে চারপাশ থেকে মাটি ধসে আমার কূপটাকে বা পিটটাকে কি করে দিতে পারবে না, বন্ধ করে দিতে পারবে না। তো এই জায়গাটাতে খেয়াল করো আমরা রিং গুলো কিভাবে বসাইতে পারি। তো কনসলিডেটেড সয়েলে আমরা কি করতে পারি, মাটি জাস্ট সিম্পলি গ্রাউন্ড সারফেস থেকে খোদাই করে দিতে পারি, মাটি জাস্ট গ্রাউন্ড সারফেস থেকে খোদাই করে দিতে পারি, তাহলে এটা গ্রাউন্ড সারফেস থেকে খোদাই করতে পারি, কাটতে পারি। এখানে আবার মাথায় রাখতে হবে যে আমার অন্তত একটা রিং ব্যবহার করতে হবে। কেন রিং ব্যবহার করতে হবে, আমার যে এই জায়গায় যে স্কোয়াটিং স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা তো ডিরেক্ট মাটির উপর রেস্ট করতে পারবে না, অবশ্যই একটা রিং এর উপর রেস্ট করবে। তো কত ডায়ামিটারের রিং ব্যবহার করতেছো তার করসপন্ডিং ডায়ামিটার বা সাইটের তোমার হচ্ছে স্ল্যাব ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সয়েল আমার স্টেবল, আমি মাটি খোদাই করছি, আমার কোনো লাইনিং এর প্রয়োজন নাই, বাট আমাকে কি করতে হবে, একটা মিনিমাম স্ল্যাব দেওয়া, রিং দেওয়া উচিত, না হলে আমার স্ল্যাবটা সেই স্টেবিলিটি পাবে না। এরপর যদি আমার আনস্টেবল সয়েল হয় বা আনকনসলিডেটেড লুজ সয়েল হয়, সেখানে আমরা কি করতে পারি, একটা রিং এর উপর আরেকটা রিং বসাই দিতে পারি। এই ক্ষেত্রে হবে কি, এই পিটের মধ্যে অনেক সময় দেখবা অ্যাডভান্স যে ল্যাট্রিন গুলো আসবে, পোর ফ্ল্যাশ ল্যাট্রিন, যেখানে কিনা ডেডিকেটেডলি আমরা পানি দিই ফ্লাশিং এর জন্য, তো পিটের মধ্যে সলিড ওয়েস্টের সাথে পানিও আসে, সেই সব জায়গাটাতে পানি যাতে ইনফিল্ট্রেট করতে পারে, পাস করতে পারে, সিপ আউট করতে পারে, এর জন্য সুযোগটা কোন দিকে আছে। তো আমি যদি একটা রিং এর উপর আরেকটা রিং বসাই, তাহলে শুধুমাত্র বটম দিয়ে পানিটা পাস করতে পারবে। আবার অনেক জায়গায় পারফোরেটেড রিং ব্যবহার করা হয়, ছিদ্রযুক্ত রিং, ছিদ্রযুক্ত রিং ব্যবহার করলে হবে কি, ছিদ্র পথে মাটির চারপাশে পানিটা বিস্তৃত হয়ে যাবে।
কারণ আমি তো চাই না পিটের মধ্যে পানি জমে থাকুক, পানিটাকে অবশ্যই কি করতে হবে, সিপ আউট করতে হবে, পানিটাকে অবশ্যই কি করতে হবে, চারদিকে ছড়ায় যেতে হবে। অনেক জায়গায় আবার কি করা হয়, একটা কনক্রিট রিং এর উপর কনক্রিটের ব্লক দেওয়া হয়, ব্লক দেওয়ার মাধ্যমে ওপেনিং ক্রিয়েট করা হয়, এই ওপেনিং দিয়েও পানিটা সিপ করে যায়, কিন্তু এটা হচ্ছে খুব একটা স্টেবিলিটি প্রবলেম দেখা দিতে পারে। তো এই কনক্রিটের যে রিং গুলো আছে, এই রিং গুলো বিভিন্ন ভেরিয়েশনের হইতে পারে, এই রিং গুলোর ডায়ামিটার ডিফারেন্ট হইতে পারে, রিং গুলোর হাইট থিকনেস ডিফারেন্ট হইতে পারে। তো তুমি যখন অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি একটা এরিয়াতে যাবা, তুমি হইতে পারে ধরে নিচ্ছ যে তুমি একটা পিট খনন করবে 1 মিটার ডায়ামিটারে, 1 মিটার ডায়ামিটারের পিট খনন করবা বা গর্ত করবা, তার ডায়ামিটার হবে 1 মিটার। তুমি তার করসপন্ডিং রিং বানাই নিতে পারো, বা তুমি যদি লো কস্ট কাজ করতে চাও তাহলে তোমাকে দেখতে হবে ওই কমিউনিটিতে কত ডায়ামিটারের রিং আছে কম টাকায় পাওয়া যায়, সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তো জেনারেলি এই রিং এর ডায়ামিটার 3 ফিট পর্যন্ত হইতে পারে, 1, 1.5, 2, 2.5, 3 ফিট হইতে পারে। হাইট গুলো 1 ফিটের মতো হয়, মানে এই হাইট গুলো প্রায় 1 ফিটের মতো হইতে পারে। আবার অনেক জায়গায় আছে 10 ইঞ্চি এমনও রিং পাওয়া যায়। অনেক সময় কনক্রিটের যেমন এই রিং আছে, ঠিক তেমনই ক্লের রিংও পাওয়া যায়। আর এগুলো থিকনেস প্রায় 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, মানে এই রিং এর থিকনেস গুলা। তো যত বড় রিং হবে ডায়ামিটার, তত বেশি থিকনেস হবে। তো আমি যদি ম্যানুয়ালি দাগ পিট করি, মানে ম্যানুয়ালি আমি যদি পিট খনন করি, সেই ক্ষেত্রে মানে কি মানুষ নিজে কোদাল গাইতি দিয়ে গর্ত করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 5টা থেকে 6টার বেশি রিং ব্যবহার করব না, বা আমরা 1.5 মিটার থেকে 1.8 মিটারের বেশি মাটি খোদাই করব না। সর্বোচ্চ মাটি খোদাইয়ের জন্য আমরা যাব 1.5 থেকে 1.8 মিটার, কারণ আমার বটমের যে রিংটা থাকে, সেই বটমের রিংটা কিন্তু উপরের রিং এর ওয়েট গুলো নিয়ে নেয়। আর এই রিং গুলো তো এত বেশি হেভি হয় না, এত বেশি স্ট্রং হয় না যে অনেক বেশি লোড দিতে পারবে। এজন্য আমরা চেষ্টা করব 5টা থেকে 6টা রিং ব্যবহার করে পিটটাকে কমপ্লিট করার জন্য, যদি ম্যানুয়ালি ডাগ হয়। কিন্তু আমি যদি বোরিং এর মাধ্যমে আমি ডিপ করি, তখন সেই ক্ষেত্রে হয়তোবা আমরা চাইলে কি করতে পারি, বড় বেশি ডেপথের কূপ খনন করতে পারি। তো এই ম্যাক্সিমাম কিছুটা লিমিটেশন আমাদের কিছু গাইডলাইন দিছে, যেমন ধরো মোস্ট সার্কামস্টেন্সেস ম্যাক্সিমাম ডেপথ 1.8 মিটার আমরা ধরে কাজ করব, মানে পিটের গভীরতা সর্বোচ্চ 1.8 মিটার ধরবো। অন্য কিছু না বললা, অবশ্যই ম্যানুয়ালি এক্সকাভেশন যেখানে হবে সেখানে 1.8 মিটারের চেয়ে বেশি ডেপথে আমরা কূপ খনন করব না। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক জায়গায় সয়েল স্টেবিলিটি মিলায়ে, সবকিছু মিলায়ে অনেক জায়গায় চাইলে আমি এর চেয়ে বেশি গভীরতার পিট খনন করতে পারি, কিন্তু সেখানে আবার মাথায় রাখতে হবে অবশ্যই সেখানে মেকানিক্যাল মিনটা ব্যবহার করা উচিত, মানে এক্সকাভেটর, বোরিং, এসবের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কূপগুলো যাতে খনন করতে পারি। তো এখন আমরা যদি বলি ডিজাইন অফ পিট ফর পিট ল্যাট্রিন, এখন একটা পিট ল্যাট্রিন যদি বলি, একটা পিট ল্যাট্রিন বললে তোমাদের মাথায় আসতে হবে যে ফুল সেট ল্যাট্রিন, একটা ফুল সেট ল্যাট্রিন, যে ল্যাট্রিন কি থাকবে, তোমার কি থাকবে, একটা সুপার স্ট্রাকচার থাকবে, একটা পিট থাকবে, সেটা অফসেট হইতে পারে বা ডিরেক্টলি আন্ডার দ্য সুপার স্ট্রাকচার হতে পারে ভেন্ট পাইপ। তো তোমাকে পিট ল্যাট্রিন ডিজাইন বলতে হবে তোমার, তাহলে বলতে হবে যে তোমার সুপার স্ট্রাকচারটা কিসের তৈরি হবে, সেটা কি তুমি ব্রিক ওয়াল দিয়ে করবা, নাকি লোকাল পাটখড়ি দিয়ে করবা, নাকি তুমি তারপরে নাকি তুমি ঢেউটিন দিয়ে করবা, কি দিয়ে করবা, তার হাইট কতটুকু হবে, তুমি যে ভেন্ট পাইপটা ব্যবহার করবা সেটা কি ম্যাটেরিয়াল হবে, পিভিসি পাইপ হবে না কাস্ট আয়রন হবে, এর উপর যে ফ্লাই স্ক্রিন দিবা তার ওপেনিং কি রকম হবে, পাইপের ডায়ামিটারটা কেমন হবে, তারপরে তুমি যে পিটটা খনন করবা সেই পিটের গভীরতা কতটুকু হবে, পিটের ডায়ামিটারটা কতটুকু হবে, ঠিক আছে, এগুলোই পুরোটা ফুল সেট অ্যান্সারটা হবে তোমার ল্যাট্রিন ডিজাইন। তো ল্যাট্রিন ডিজাইনের একটা পোর্শন হলো পিট ডিজাইন, ল্যাট্রিন ডিজাইনের একটা অংশ হলো পিট ডিজাইন। তো ল্যাট্রিন ডিজাইনের একটা অংশ যেটা কিনা পিট ডিজাইন, তো পিট ডিজাইনের কনসিডারেশন দুই ধরনের। একটা হলো তুমি ভাবতেছো পিটটা আমি 2 বছর পর ব্যবহার বন্ধ করব, অথবা 2 বছর পর পিটটা আমি পরিষ্কার করব, এটা হলো তোমার ডিজাইন পিরিয়ড এন ইয়ার, ডিজাইন পিরিয়ড এন ইয়ার। তো তোমার ডিজাইন পিরিয়ডে যতটুকু ওয়েস্ট আসবে, হিউম্যান ওয়েস্ট, সেই ওয়েস্টটাকে যাতে পিট কি করতে পারে, স্টোর করতে পারে এবং তাকে ডাইজেস্ট করতে পারে। তো এই ডিজাইন পিরিয়ডে তোমার পিট যতটুকু ওয়েস্ট পাবে সে ওয়েস্টটাকে সে যাতে স্টোর করতে পারে, অ্যাট দ্য সেম টাইম সেটাকে যাতে ডাইজেস্ট করতে পারে, এরকম সাইজের পিট তোমাকে চুজ করতে হবে। আবার এখানে মাথা রাখতে হবে
আমাদের পিটে, যেটা কিন্তু পরে আলোচনা করব আমরা, পিটে কিন্তু অনেক সময় পানি আসতে পারে। পোর ফ্লাশ ল্যাট্রিনে আমাদের কিন্তু ফ্লাশিং ওয়াটার আছে। এই ফ্লাশিং ওয়াটারটা তো আমার পিটে আসবে, পিটে স্টোর হবে, পিট থেকে কিন্তু সেটাকে আবার কি করতে হবে, ইনফিল্ট্রেট করতে হবে। তো পিটের সাইজ এমন করে বানাইতে হবে যাতে পানি না জমে সে পানিটা ইনফিল্ট্রেট করতে পারে। তো সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। তো মাথায় রাখো, আমরা যেখানে লিমিটেড ওয়াটার সার্ভিস অ্যাভেলেবল আছে সেই রকম জায়গায় ল্যাট্রিন তৈরি করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কতটুকু ডিজাইন পিরিয়ডে কতটুকু সলিড ওয়েস্ট আসতেছে, সেটাকে স্টোর এবং ডাইজেস্ট করার জন্য কত সাইজ, কত ভলিউমের পিট খনন করতে হবে, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমি পানিটা ইনফিল্ট্রেট হলো কি হইলো না সেটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথা না করলেও চলবে। তো একটা পিটের ইফেক্টিভ ভলিউম মানে যে ডিজাইন পিরিয়ডে আমার পিটের সর্বোচ্চ যত ভলিউম ওয়েস্ট দ্বারা বা ডাইজেস্টেড ওয়েস্ট বা স্লাজ দ্বারা অকুপাইড থাকবে, সে ভলিউমটাকে বলা হয় ইফেক্টিভ ভলিউম। আবার বলি, ডিজাইন পিরিয়ডে সর্বোচ্চ যে ভলিউমটা আমার কি ওয়েস্ট বা স্লাজ দ্বারা অকুপাইড থাকবে সেটাকে বলা ইফেক্টিভ ভলিউম। তো আমাদের একটা পিট ল্যাট্রিন করলে আমরা পিট ল্যাট্রিনের ডিজাইন লেভেল এতটুকু রাখি, ঠিক আছে, যে এতটুকু হাইট পর্যন্ত ওয়েস্ট আসলেই আমি বলবো যে আমার পিটটা ভরে গেছে, আর আমি উপরে একটা ফ্রি বোর্ড 0.5 মিটার রাখবো, এটা আমাদের রাখা উচিত। তো তাহলে এই ভলিউমটা হলো আমাদের ইফেক্টিভ ভলিউম। তো ডিজাইন পিরিয়ডে আমার এই ভলিউমটা ভরে যাবে, আর এটা হবে আমার ইফেক্টিভ হাইট। তো ইফেক্টিভ ভলিউম বের করার ফর্মুলাটা হলো সি ইন্টু পি ইন্টু এন। এন হলো ডিজাইন পিরিয়ড, তোমার ডিজাইন পিরিয়ড 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার হইতে পারে। তো এই ডিজাইন পিরিয়ডের ভ্যালু এন, এবং এপি হলো পপুলেশন, কতজন মানুষ এই ল্যাট্রিনে কি করতেছে, ওয়েস্ট দেয়। বা ধরো একটা ল্যাট্রিন, সেখানে যে পিট আছে সেই ল্যাট্রিন ব্যবহার করতেছে 8 জন ফ্যামিলি মেম্বারের একটা ফ্যামিলি, তাহলে এখানে পপুলেশন হবে পি। আর সি হলো সলিড অ্যাকিউমুলেশন রেট। সলিড অ্যাকিউমুলেশন রেট বলতে বোঝাচ্ছে প্রতি বছর একজন মানুষ কত ভলিউমের সলিড ওয়েস্ট অ্যাকিউমুলেট করে। তো এখানে মাথায় রাখতে হবে যে কতটুকু এক্সক্রিটা দেয় তা না, কতটুকু ওয়েস্ট ডাইজেস্টেড হয়ে ওখানে জমা হয়। এক বছরে কতটুকু ওয়েস্ট একজন মানুষের দ্বারা ওই পিটে এসে ডাইজেস্টেড হয়ে জমা হয়ে যায়, সেটাকে বলা হয় সলিড অ্যাকিউমুলেশন। তো বলো তো, ডাইজেশনের পর সলিডের ওয়েস্ট কি কমে না বাড়ে বায়োডিগ্রেডেবলের পর, বায়োডিগ্রেডেশনের পর? কমে কমে যায়। তো এটাই বলতেছে অ্যাকিউমুলেট, কতটুকু জমে থাকতেছে সেই ভলিউমটা। তো এখানে খেয়াল করো এই সি এর ভ্যালুটা 0.2 থেকে 0.4, 0.02 থেকে 0.04, আবার 0.3 থেকে 0.06, এরকম রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে। তো বলতেছে ওয়েট পিট আর ড্রাই পিট। তো ড্রাই পিট বলতে, ওয়েট পিট বলতে কি বোঝাচ্ছে, যে পিটে ধরো ফ্লাশিং, টয়লেট পরিষ্কার করার পর ফ্লাশিং ওয়াটারটা পিটে আসবে, বা অনেক জায়গায় কি হয় পিট ল্যাট্রিনের বটমটা গ্রাউন্ড ওয়াটার টেবিলের ভেতরেও চলে যাইতে পারে। তো যে পিটে পানি আসে, আমরা ধরে নিচ্ছি যে পিটে পানি আসবে, যে পিট থেকে পানি ইনফিল্ট্রেট করে যাবে, সেই পিটটাকে বলে ওয়েট পিট। তো ওয়েট পিটে আমাদের এই সি এর ভ্যালুটা 0.02 থেকে 0.04 এর মধ্যে থাকে। আমরা ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চটাই নিব, 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। আর ড্রাই পিট, যে পিটে আমি ধরতেছি না যে এই পিটের মধ্যে কোনো পানি আসবে বা এই পিট থেকে কোনো পানি ইনফিল্ট্রেট করবে, যেমন আমরা যে 3টা ল্যাট্রিন শিখলাম সেই 3টা ল্যাট্রিন, এই 3টা ল্যাট্রিনে কিন্তু আমাদের খুব বেশি পানির প্রয়োজন নাই। আর এই 3টা ল্যাট্রিন আমরা দেই যে এরিয়াতে এবং ওয়াটার সাপ্লাই খুবই কম, যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই খুব কম নাই বললেই চলে, সেরকম এরিয়াতে আমাদের তো ল্যাট্রিনে তারা পানি বেশি ব্যবহার করবে না, তাহলে আমাদের সেখানকার পিটটা হবে ড্রাই পিট। তো ড্রাই পিটের ক্ষেত্রে দেখো 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। এখন দেখো ড্রাই পিটে বেশি অ্যাকিউমুলেট, ড্রাই পিটে বেশি ওয়েস্ট অ্যাকিউমুলেট হয়, কিন্তু ওয়েট পিটে ওয়েস্ট অ্যাকিউমুলেশন কম হয়। কেন? বিষয়টা হয়ে গেছে যে ওয়েট পিটে পানি থাকে, তো দেখা গেছে ভেজা অবস্থায়, ওয়েট অবস্থায় বায়োডিগ্রেডেশন ফাস্ট হয়, খুব দ্রুত বায়োডিগ্রেডেশন হয়। তো বায়োডিগ্রেডেশন যত বেশি হবে তত কি ভলিউম রিডিউস হবে না বাড়বে বেশি? ডিগ্রেডেশন যত বেশি হবে তত বেশি ডাইজেশন ঘটবে, তত বেশি ভলিউম কি হবে, রিডিউস হবে। এই জন্য দেখা যাচ্ছে ওয়েট অবস্থায় বায়োডিগ্রেডেশন ফাস্টার হয়, এই জন্য সেখানে ওয়েস্টের ভলিউমটা রিডিউস হয় বেশি, মানে এই অ্যাকিউমুলেশনটা কম। ধরো 8 জন পার্সনের একটা ফ্যামিলি যদি ওয়েট পিটে ওয়েস্ট দেয়,
দেখা যাবে বছরে একজনের দ্বারা 0.4 মিটার কিউব পিট অকুপাইড হচ্ছে, কিন্তু ড্রাই পিট যদি হয় সেটা দেখা যাবে 0.06 মিটার কিউব, কারণ ওএস তো এর চেয়ে বেশি দিছে, তাই না? ফ্রেশ এক্সক্রিটা যখন পিটে আসে তখন কিন্তু অনেক বেশি ভলিউম থাকে, কিন্তু সে যখন ডাইজেস্টেড হয়, বায়োডিগ্রেডেটেড হয়, তখন কিন্তু তার ভলিউমটা কমে যায়। আর বায়োডিগ্রেডেশনটা ওয়েট অবস্থায় বেশি থাকে, এই জন্য অ্যাকিউমুলেশনটা আমাদের কম হয়। বুঝতে পারলাম? জি স্যার। তো এই দুইটা পার্থক্য কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? তো আজকে আমরা এতটুকুই পড়ি, ইনশাল্লাহ আগামী দিন আমরা ডিরেক্ট পিট ল্যাট্রিন ডিজাইন কনসিডারেশনটা শেষ করে ডিজাইনে চলে যাব। একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সের জন্য একটু সবাই ইয়ে হও। 105, Present, sir. 107, 108, Yes, sir. Sir, 107. 108, Yes, sir. 109, Present, sir. 110 Sir, 108 আছে sir. দিয়েছি, 110, Present, sir. 112, Yes, sir. 114, Yes, sir. 116, Yes, sir. 117, Yes, sir. 119, 120, Yes, sir. 121, Yes, sir. 122, Yes, sir. 123, 124, Yes, sir. কে? Yes sir কে বললো? So 23 না 123, sir. 123 present, sir. 124, Yes, sir. 125, Present, sir. 126, Yes, sir. 129, Yes, sir. 130, Yes, sir. 131, Yes, sir. 132, Yes, sir. 133, Yes, So sir. 133 also, sir. Next. 135, 135, 138, Yes, sir. 139, Yes, sir. 140, Yes, sir. 141, Present, sir. 142, 142, 143, 143, Sir. 144, 146, Present, sir. 148, 149, Yes, sir. 150, Yes, sir. Yes, sir. কত? So 150, sir. আচ্ছা 151, Present, sir. 152, Yes, sir. 153, 154, Present, sir. 155, Yes, sir. 156, Present, sir. 158, Sir, present. 159, Yes, sir. 160, Present, sir. read 11, Yes, sir. 009, Yes, sir. 84, Yes, sir. 38, Present, sir. 90, Yes, sir. 30, Yes, sir. 130, 51, Yes, sir. 50, ভয়েস করনি। ওকে, তা আজকে অ্যাবসেন্ট আছো রিয়েট 50, 153 চ্যাট বক্সে লিখে দিয়েছে। আমি দেখি তারপর দেখতেছি। রিয়েট 130 অ্যাবসেন্ট, 153 চ্যাট বক্সে দিয়েছে। জি স্যার। তারপর 148, 144, 148 স্যার হ্যাঁ প্রেজেন্ট দিয়েছিলাম। আচ্ছা 144, 142, 135, 119। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একটু ভালোভাবে পড়ালেখা করো, তোমাদের 142 also, sir. On native. স্যার 144 এর একটু আগে নেট চলে গেছে স্যার।
144? জি স্যার 144। ওকে, ঠিক আছে, তোমরা কাইন্ডলি ক্লাসগুলো খুব ভালোভাবে করো। প্রবলেম থাকলে অবশ্যই আমার কাছ থেকে বুঝে নিবা, আর দেখবা আর নেক্সট উইক বা তার পরের উইকের মধ্যে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। গ্রুপ অ্যাসাইনমেন্ট, গ্রুপ ফর্ম করে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।